আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার হচ্ছে 2। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা প্রায় শেষ দিকে আছি। আমাদের এর আগে 2টা কি 3টা ক্লাস হয়েছে। আজকে মোটামুটি শর্ট ক্লাসের মতোই চলবে। তো আমরা মনে হয় এই কনসেপ্টটা মনে হচ্ছে যে তানভীর হাসানে দিয়েছিল না? তানভীর, এই কনসেপ্টটাই তো তোমার প্রবলেম ছিল। জি ভাইয়া। ওকে। তো এরকম এই যে 18 নাম্বার, তারপরে 19 নাম্বার, 18 নাম্বার, তারপরে হচ্ছে 17 নাম্বার, তারপরে হচ্ছে 16 নাম্বার, এই প্রত্যেকটাই এই যেমন 16 নাম্বার এটা 2019 সালে আসছে সিপার্ডে, তারপরে এটা থার্ড ইয়ারে আসছে, আর এটা ফোর্থ ইয়ারে আসছে ম্যানেজমেন্টে, তাও 2019 সালে বিপার্ডে আসছে। তো প্রত্যেকটা কনসেপ্টই আলহামদুলিল্লাহ একরকম। তো এই জায়গায় যে কথাটা বলছে আর কি, আমরা যদি 18 নম্বর অঙ্কটাকে মানে সলিউশনের দিকে নিয়ে যাই, এই কোম্পানি A company employs certainty equivalent approach. তারা কোন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে? সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। সার্টেনটি মানে সুনির্দিষ্ট, ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, অ্যাপ্রোচ মানে পদ্ধতি। ক্লিয়ার? তার মানে সুনির্দিষ্ট সমতুল্য পদ্ধতি ব্যবহার করে ইন দ্য ইভ্যালুয়েশন অফ রিস্কি ইনভেস্টমেন্ট। অর্থাৎ কোনো বিনিয়োগ রিস্কি কিনা এটা মূল্যায়নের জন্য, ইভ্যালুয়েশনের জন্য তারা সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচটা ব্যবহার করে। The capital budgeting department of the company has developed the following information regarding a new project. একটা নতুন প্রজেক্টের জন্য তারা বাজেট করছে, বাজেটিং ডিপার্টমেন্টের তারা কোম্পানির, যে এই ইনফরমেশন গুলো তারা আমাদেরকে দিয়েছে। তোর মধ্যে বলেছে ইয়ার এক্সপেক্টেড সিএফএটি এবং সার্টেনটি ইকুইভ্যালেন্ট। তো এইখানে একটা শূন্য বছর আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা শূন্য বছর আছে। মূলত শূন্য বছরে আমরা বলেছি যে আমরা ইনভেস্ট করি, বিনিয়োগ করি, টাকা আমাদের কাছ থেকে যায় শূন্য বছরে, ঠিক না? শূন্য বছরে আমাদের কাছ থেকে টাকাটা যায়, অর্থাৎ আউটফ্লো হয়। ক্লিয়ার? শূন্য বছরে টাকাটা কি হয়? আউটফ্লো হয়। তারপরে 1 2 3 4 5 এরকম করে করে ইনফ্লো হবে, আস্তে আস্তে টাকা আসবে। তো সেই ক্ষেত্রে এগুলোকে আমরা, যদি তারা বলতো থাউজেন্ডে বা লাখে এরকম বললেও পারতো। তো 200 কোনো সমস্যা না। অনেক সময় এক্সপেক্টেড সিএফএটির পাশে ইন থাউজেন্ড লেখা থাকবে, ইন লাখ লেখা থাকবে, ইন ক্রোর লেখা থাকবে। যা থাকবে সেই আকারে ফলাফল বের হবে। তো এখানে দ্য ফার্মস কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 18%। আমরা বলছিলাম আগে যে পিবি ফ্যাক্টর গুলো, ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো কস্ট অফ ক্যাপিটাল অথবা কস্ট অফ ইকুইটি এরকম নামে থাকে। তবে এনাদার কিছু ডাটা আছে, ইটস কস্ট অফ ডেপ্ট, এটা কিন্তু সুদের হার, ঋণের সুদের হার। তারপরে আরো একটা বলছে যে এন্ড দ্য রিস্কলেস, একটা রিস্কলেস কথা বলছে দেখেন, একদম ঝুঁকিমুক্ত, তবে রেট অফ রিটার্ন ইন্টারেস্ট, ঝুঁকিমুক্ত ঠিক আছে, বাট ইন্টারেস্টের কথা বলেছে, এটা একটু মাথাতে রাখিয়েন, একটু পরে এই কথাটা লাগবে। ইন দ্য মার্কেট অন দ্য গভর্নমেন্ট সিকিউরিটি 6%। এই যে রিস্কলেস কথাটা যদি রিস্কলেস, ফ্রি রিস্কলেস রেট বলতো যদি, অর্থাৎ রিস্কলেস রেট অফ রিটার্ন যদি বলতো, তখন কিন্তু ভিন্নতার দিকে চলে যেত। বাট এটাতে বলছে যে না, শুধু রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট। কেন একটু ঘুরিয়ে বলতেছি, একটু পরে টের পাবা। আমরা মোটামুটি সামনের দিকে এগোচ্ছি। শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এরকম বারে ডাটাগুলো দিয়ে বলছে যে প্রজেক্টটা তুমি অ্যাকসেপ্ট করবা কিনা। তো আমরা কি এরকম বলি নাই যে কোনো প্রজেক্টকে আমরা মানে অ্যাকসেপ্ট করতে চাইলে আমরা সেই ক্ষেত্রে যে বিনিয়োগটা করব, এই বিনিয়োগ থেকে যে আমাদের প্রত্যাশিত রিটার্নটা আসবে, ওই রিটার্নের নেট প্রেজেন্ট ভ্যালু, দ্যাট মিনস কি বর্তমান মূল্য, নিট বর্তমান মূল্যটা বের করার পরে যদি দেখি যে নিট বর্তমান মূল্যটা আমাদের পজিটিভ আসে, হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, যদি নেট বর্তমান মূল্যটা পজিটিভ আসে, তাহলে আমরা কোনো একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করার পক্ষে থাকি। যদি একাধিক একাধিক প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা 2টা প্রজেক্টের সাথে তুলনা করি, তাও কি এনপিভির জন্য। তো নর্মালি এনপিভির সূত্রটা কি তোমাদের মনে আছে? যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এনপিভির সূত্রটা কি, তো আমি এই এনপিভির জন্য একটা সূত্র লিখবো, দেখি আপনাদের মনে আছে কিনা। যে এনপিভি ইকুয়াল টু
টিপিবি, হ্যাঁ, টিপিবি মাইনাস ইনভেস্টমেন্ট, এই সূত্রটা তো আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত, তোমাদেরও পরিচিত, ঠিক না? হ্যাঁ, এনপিবি মাইনাস ইনভেস্টমেন্ট অথবা টোটাল ইনভেস্টমেন্ট বলতে পারো, একদম ইনভেস্টমেন্ট যতটুকু থাকবে টোটালি ওই পুরো টাকাটাই আমরা লিখতে পারবো। ক্লিয়ার? তো এখন এই এই যে আমরা সূত্রটা লেখার পরে এখন আমাদের কোন ডাটাটা দরকার বা কোন মানটা আমাদের কাছে আছে? এখানে কি আমাদের কাছে অলরেডি এই শুধু ইয়াটা নাই, টিপিপিটা নাই, কিন্তু মাইনাস ইনভেস্টমেন্ট কি 200 টাকা লেখা যায় না? হুম, মাইনাস ইনভেস্টমেন্ট কি 200 টাকা লেখা যায় না ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ। তো এখন আমরা টিপিপি না বের করা পর্যন্ত আমাদের হচ্ছে না। সো আমরা যদি টিপিপি বের করতে চাই বা যাই, আমরা টিপিপি এর জন্য, টোটাল প্রেজেন্ট ভ্যালুর জন্য আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল দিই, টিপিপির জন্য যদি আমরা কাজ করি, আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতাম তোমাদের কি মনে আছে? এই যে একটা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট করতাম, ইয়ার দিতাম, প্রয়োজনে আমরা এই জায়গাটা একটু ক্লোজ করে দিব, মানে আমরা লাস্টের সারিটা রাখবো না, যেহেতু আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বা সেল বেস ভ্যালু নাই, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লোজ করে দিলে পারি। আমি এটাকে ক্লোজ করে দিলাম। হুম, ক্লোজ করে দেওয়ার পরে ইয়ার আছে, সিএফএটি আছে। পিবি ফ্যাক্টরের কথাটা কি উল্লেখ আসছিল? পিবি ফ্যাক্টর কত পার্সেন্ট কি বলছিলাম? না। এখন বক্তব্য হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্টের বেলায় আপনাকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা ব্যবহার করতে হবে যদি সার্টেনটি ইকুইভ্যালেন্ট ব্যবহার করেন। আর যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া না থাকে তাহলে কস্ট অফ ইকুইটি ব্যবহার করতে পারবেন। নর্মালি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করার সময় বা টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমরা কস্ট অফ ইকুইটি বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অথবা ডিসকাউন্টিং ফ্যাক্টর রেটটা ব্যবহার করি, ঠিক আছে? আর যদি চার্টিনটি ইকুইভ্যালেন্টের বেলায় হয় সেক্ষেত্রে আমরা কিন্তু রিস্ক ফ্রি রেটটা ব্যবহার করব। আমাদের আজকের এই অঙ্কে কি রিস্ক ফ্রি রেট আছে? একটা আছে, রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন না। এটা হলো ওই যে সুদ যে দেয়া আছে, সুদের হার যে দেয়া আছে, কস্ট অফ ডেট 9%, এইটার রিস্কলেস ইন্টারেস্ট দেওয়া আছে হলো 6%, বাট এমনিতে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা প্রশ্নে দেওয়া নাই। আপনারা কি আমার কথাটা ধরতে পারতেছেন? তাহলে আজকে আমরা তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা যদি দেওয়া না থাকে তাহলে আমরা কোথায় পাবো? ওই মানটা কিভাবে কোথা থেকে নিব বলো? আমরা এই যে চার্টেন ইকুইভ্যালেন্ট বললে পার্সেন্টেজ কি এটা ধরবো নাকি এটা ধরবো, কি করব? ভাইয়া কস্ট অফ ইকুইটি 18%। মাশাআল্লাহ, তাহলে কস্ট অফ ইকুইটি 18% দিয়ে আমরা ধরবো, কারণ কি রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা নাই। আমরা এনাদার আরেকটা অঙ্ক সলিউশন করলে দেখবো আমার কথাটা তোমরা বুঝতে পারবা। এখন অঙ্কটা করতে একটু হয়তো বা আমাদের সময় লাগবে, কারণ হচ্ছে আমরা টেবিল টেবিল তৈরি করবো তো নতুন করে, এরপরে আমরা দেখবা যে ঠিক হয়ে গেছে। তো যদি, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট দুটোটা তো এক না। না, ইন্টারেস্ট হইলে এক না। যদি এটা রিটার্ন হইতো তাহলে ঠিক আছিল, রিস্ক ফ্রি আর রিস্কলেস এক, তবে রিটার্ন আর ইন্টারেস্ট এক না। জি ভাইয়া, যদি ওইটা হতো তাহলে আমরা রিটার্নটাই ধরতাম রিস্কলেস। জি 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 জি। ঠিক আচ্ছা, আছে তাহলে ভাইয়া। এখন আমাদের হচ্ছে কি, যে আমরা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অঙ্কের ভিতরে কিন্তু একটা ডাটা ছিল, কি খেয়াল করে দেখছেন? আমাদের অঙ্কের ভিতরে কিন্তু একটা ডাটা ছিল এরকম যে, কলাম করবো না, এন্টার কলাম করবো। তো এখন আমরা অঙ্কের ভিতরে যে ডাটাগুলো ছিল এর মধ্যে আমরা দেখলাম যে একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর আছে, ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আমরা এদিকে নিয়ে আসলাম। আর একটা কি দেয়া আছে, চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া আছে, সিই, সার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া আছে, মনে আছে তো নাকি? একটা কি দেয়া আছে, চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া আছে। এই চার্টেনটি ইকুইভ্যালেন্টটা আমরা ওখান থেকে একটু কষ্ট করে নিয়ে আসবো, সমস্যা নেই। এখন চার্টেনটি ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 নাম্বার কলামে আমি দিব, চার্টেনটি ইকুইভ্যালেন্টটা দিব হচ্ছে আমি 3 নাম্বার কলামে। একটু সময় নিচ্ছি, হ্যাঁ, দুঃখিত। তো চতুর্থ নাম্বারে হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা অথবা পিবি ফ্যাক্টরটা ব্যবহার করব, এটা মনে হয় কত পার্সেন্ট যেন বলছিলা? 18%, তাই না? 18% ইউজ পার্সেন্ট। করবো। আর তারপরে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলবো, প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলবো, আর বাকি এগুলো আমাদের আর দরকার নেই। সুতরাং দেখবা যে একটু পরেই দেখবা আমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, এই আমরা যদি 4 3টি ইকুইভ্যালেন্ট থাকে, 1 2 3 4, আর এটা হবে হচ্ছে কি 5, 5 নাম্বার ইকুইটি হবে 3 গুণন, 3 না 2 সহ, 2 গুণন 3 গুণন 4। আবার বলি কথাটা,
যে এই যে 5 নাম্বার ইকুয়াল টু হবে, এই যে 5 ইকুয়াল টু হচ্ছে 2 গুণন 3 গুণন 4, অর্থাৎ 4 ইকুইভ্যালেন্ট থাকলে 4 ইকুইভ্যালেন্ট সহ আপনাকে গুণ করতে হবে। যদি 4 ইকুইভ্যালেন্ট থাকে তাহলে 4 ইকুইভ্যালেন্ট সহ আপনাকে গুণ করতে হবে। তো আমাদের এই মানগুলো একটু কষ্ট করে নিয়ে নিত। কত কত আছে? 160, 140, 130, 120, পাইছেন এগুলো? এই মানগুলো আমি একটু কষ্ট করে নিয়ে নেই, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এই মানগুলো প্রয়োজনে আমি এই জায়গা কপি করে রাখলাম। ঠিক আছে, এখন একটা একটা করে বলো কত কত আছে। প্রথম সিইফিটি আছে 160, তারপরে সিইফিটি কত, তারপরে 140, তারপরে 130, তারপরে 120, তারপরে হচ্ছে 80। এরপরে আমরা সার্টেনটি ইকুইভ্যালেন্ট গুলো দেয়া আছে, 0.80, তারপরে 0. কত 70, তারপরে 0.60, তারপরে 0.40, তারপরে 0.30। ওকে, এখন 18%-এর পেব্যাক পিরিয়ডটা, পিবি ফ্যাক্টরের মানটা কি তোমরা বলতে পারবা? 18%-এরটা, 18%-এর পেব্যাক পিরিয়ডের মানটা কি বলতে পারবা? কিভাবে বের করবো আমি একটু পরে দেখাই দিব। তো এই 18%-এরটা হবে 1/1.18, পাওয়ার হচ্ছে কত? 1। প্রথম মানটা কি 0.847 নাকি? 847, 0.847 নাকি প্রথম মানটা? জি ভাই। 0.847 দিলাম, হ্যাঁ। তারপরেরটা কত হবে? 0.718। কিভাবে বের হচ্ছে একটু পরে দেখাচ্ছি ইনশাল্লাহ। জি ভাই। তারপরেরটা হচ্ছে 0.60। 0.608। আচ্ছা, এর আগেটা ছিল কত? 0.718 নাকি? আচ্ছা, এটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন সিক্স ওয়ান জিরো এইট এইট তারপরেরটা 4 দিলে 0.516। জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ 0.1516 হয় না? জি ভাই। তারপরটা হচ্ছে এই 5 দিলে হচ্ছে 0.437। 0.437, ও কোথায় লিখলাম? 0.437। ওকে, তো ঠিক আছে, আপনার মোটামুটি ডাটা রেডি। এখন আমরা 3টা কলাম খালি গুণ দেব। তো চলেন আমরা গুণ দেই। এই একটা, তারপরে হচ্ছে এই একটা, তারপরে হচ্ছে এই 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 একটা দিলাম তো নাকি? এই একটা দিলাম ইনটু হচ্ছে এই একটা, দিলে আমাদের ফলাফলটা হবে এত। এইটাকে আমরা একটু টান দিয়ে ছোট করে নিব। প্রয়োজনে ফলাফলগুলোকে আমরা দশমিকের পরের ফিগারগুলো আর রাখলাম না, হ্যাঁ, না রেখে আমরা একটু সাম করে দিব এখন। তো সাম করে দিলে এইগুলোরে যোগ করে ফেলবো। ওকে, আমাদের ফলাফল হচ্ছে 261। ঠিক আছে কিনা? কি করছি জানো? 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, এগুলোরে গুণ দিছি। দিয়া এই যে 2 গুণ 3 গুণ 4 এগুলোরে গুণ দিয়া টাকাটা পাইছি। আর মোট ফলাফল পাইছি 261। মোট ফলাফল কত পাইছি? 261। এই ফলাফলটা বা এই মানটা আমরা জাস্ট ওইখানে কপি করে নিয়ে গেলেই আমাদের মোটামুটি রেডি। তো আমরা এইখানে কপি করে নিয়ে আসলাম। এখন যদি কারো বুঝতে তেমন কোনো সমস্যা না হয়, জানাইতে পারেন যে বুঝছি আলহামদুলিল্লাহ। আমরা চাইলে প্রফিটেবিলিটি, হ্যাঁ, স্টেটমেন্ট, হ্যাঁ, প্রফিটেবিলিটি স্টেটমেন্ট ব্যবহার করবো আমরা। এই তো প্রফিটেবিলিটি স্টেটমেন্ট দিলাম। আর হচ্ছে লাভজনক বিবরণীটা আমরা একটু বড় করে নিচ্ছি। টেবিলটা একটু বড় হয়ে গেছে নাকি, না ছোট করে দিব? ঠিক আছে, 261 হয়েছে, আমরা একটু এরকম হাইলাইটস করে নিলাম। এখন আমাদের এনপিভিটা খুব সুন্দর করে বের হবে। এখানে 261 ব্যবহার করেন, আর হচ্ছে আপনারা মাইনাস করলে কত টাকা হয় জানো? টাকার পরিমাণ হচ্ছে 61 টাকা। এখন আপনারা একটু সিদ্ধান্ত নেন তো কি করবেন। আমরা বলছিলাম যে এনপিভি যদি পজিটিভ হয়, এনপিভি যদি পজিটিভ হয়, এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে আজকের এই অঙ্কের এনপিভি কি পজিটিভ? কথা বলতে হবে। আজকের এই অঙ্ক কি জি এনপিভি ভাইয়া। পজিটিভ? পজিটিভ। তো আমরা শুড দা প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, তো আমরা কি বলবো একটু বলেন তো, কমেন্টসটা কি বলবো? ভাইয়া, প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, বাট আমার একটা কোশ্চেন ছিল। এখানে যে গভর্নমেন্ট সিকিউরিটিজ এর যে পার্সেন্টেজটা না, দেওয়া আছে, প্রজেক্ট বলছি শুড বি অ্যাকসেপ্টেড, হ্যাঁ অ্যাকসেপ্টেড, হ্যাঁ। বিকজ কি? বিকজ বিকজ NPV is positive. বিকজ ইটস এনপিবি ইজ, বিকজ ইটস
এনপিবি ইজ কি পজিটিভ? হ্যাঁ, বলো। ওই যে ভাইয়া সিকিউরিটিস এর 6%টা ওইটা মানে কেন ওইটা কি অঙ্কে কোনো কাজে লাগবে না এমনিতেই? হুম। তো ওরা এইভাবে অনেকগুলো মানই দিছে, বাট আমরা যেহেতু এখানে বলছি যে যদি আমরা চার্টিনটি ইকুইভ্যালেন্ট করি, আমাদের রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন লাগবে। রেট অফ রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট না, রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা লাগবে। বাট আমাদের অঙ্কে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন নাই। আমাদের অঙ্কে আছে কস্ট অফ ইকুইটি আছে, তবে এটা আমরা ব্যবহার করতাম নর্মালি সার্টেনটি ইকুইভ্যালেন্স ছাড়া। কিন্তু যেহেতু আজকে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা নাই, এই জন্য আমাকে 18% কস্ট অফ ইকুইটির পার্সেন্টেজটা ব্যবহার করা লাগতেছে। এটা আমি বুঝছেন? বুঝছি যে সার্টেনটি ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে মানে রিটার্নটা ইউজ হবে, আলটিমেটলি কি রিস্কলেস রেট অফ ইন্টারেস্ট এটা মানে অযথা মানে এটা হ্যাঁ, আহামরি এখানে আমাদের কোনো অযথাই কাজে লাগবে দিয়েছে, এখানে আমাদের কোনো কাজে লাগতেছে না। না। বুঝছি ভাইয়া। যেহেতু আমাদেরকে শুধু সোডা প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড বলছে, আমি অন্যদিকে রিকোয়ারমেন্টে ঘুরাইছি, এই জন্য আমার কাজে লাগে নাই। যদি ভিন্ন কোনো দিকে যাইতে চাইতো, হয়তো বা তাদের কাজে লাগতো। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এই অঙ্কটা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন, এখানে মন্তব্য আমাদের করা হয়ে গেছে। এখন হচ্ছে কি, আমাদের কাছে এনাদার কিছু অঙ্ক আছে। যেমন যদি এই অঙ্কটা আপনাদের জন্য কথা বলি, এই যে এই অঙ্কটা যদি কথা বলি, একটু মনোযোগ দিলে দেখবেন আপনারা ভালো পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো মনোযোগ রাখবেন ইনশাল্লাহ এখানে। দেখেন, এবিসি ফুড লিমিটেড is considering an investment project with expected life of 5 years. The project requires an initial investment in 9,50,000 টাকা বিনিয়োগ করতে হবে, এরকম একটা আন্দাজ তারা আমাকে দিয়েছে। The firm cost of capital is 15%, কস্ট অফ ক্যাপিটাল দেয়া আছে 15%। আবার সাথে অ্যান্ড রিস্ক ফ্রি রেট ওটা 10% দেয়া আছে। তো আমরা যে রিস্ক ফ্রি রেটটা খুঁজি, এরকম একটা রিস্ক ফ্রি রেট কিন্তু এখানে আছে, আছে না? আছে। তো আমাদের এই প্রজেক্ট যেটা আছে, এই প্রজেক্ট এ, আমরা নামকরণ নাও করলে পারতাম, নামকরণ করছে কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের কাছে ইয়ার আছে, তারপরে সিএফএটি আছে, চার্টেনটি ইকুইভ্যালেন্ট আছে। নিচে দেখেন এনপিবি চাইছে, এই যে দেখেন দুইটা এনপিবি চাইছে, নিচে দেখেন, একটু ভালো করে তাকান নিচের দিকে। এখানে একটা এনপিপি চাইছে, ঠিক আছে, বাট এই এনপিটির ব্যাপারে একটু কথা বলি। দেখেন দেখেন, এই যে এখানে একটা এনপিপি চাইলো আমাদের, হ্যাঁ, এই যে এখানে একটা এনপিপি চাইলো। বাট দেখেন এইখানে একটা এনপিপি চাইছে, আবার নিচে দেখেন একটা এনপিপি চাইছে, দেখতেছেন? এনপিপি কিন্তু এইখানেও একটা চাইছে, ঠিক আছে। এই যে এইখানে একটা এনপিপি চাইছে আমাদের কাছে, এই যে এনপিপিটা, এই যে এইখানে একটা দেখেন এনপিপি চাইছে, নেট প্রেজেন্ট ভ্যালু চাইছে। আবার উপরে একটা নেট প্রেজেন্ট ভ্যালু চাইছে। রিকোয়ারমেন্ট দুইটাতে কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু চাইছে, বাট একটাতে বলছে চার্টেনটি ইকুইভ্যালেন্ট, আর আরেকটাতে বলছে আনএডজাস্টেড রিস্ক, মানে চার্টেনটি ইকুইভ্যালেন্টটা বাদে। তো এখন বলেন, আমি দুইটা এনপিভি করার ক্ষেত্রে কোন রিকোয়ারমেন্টের জন্য কোন পার্সেন্টেজটা ব্যবহার করবো? এখানে কিন্তু স্পষ্টতা আছে। এখানে দেখেন আমাদের কাছে কস্ট অফ ক্যাপিটাল আছে। তো আমরা কি এটাতে কস্ট অফ ক্যাপিটালটা ব্যবহার করে দেবো এই এনপিভিতে, আর ওইটার বেলায় আমরা এটা ব্যবহার করে দিব, কারণ চার্টেনটি ইকুইভ্যালেন্ট চাইছি। দুইবার অঙ্কটা করবেন, একবার চার্টেনটি ইকুইভ্যালেন্ট সহ, আরেকবার চার্টেনটি ইকুইভ্যালেন্ট ছাড়া। প্রথমবার করবেন চার্টেনটি ইকুইভ্যালেন্ট ছাড়া, দ্বিতীয়বার করবেন চার্টেনটি ইকুইভ্যালেন্ট সহ। করে দেব? না ভাইয়া পারবো, এটা বুঝছি। আচ্ছা, যদি বুঝেন তাহলে দেখেন, আমি বলি, দ্বিতীয় রিকোয়ারমেন্ট যখন করবেন 10% বসাবেন। তো দেখাই আমি ব্যাপারটা, 10% বসাবেন হচ্ছে 18%-এর জায়গায়, চার্টেনটি ইকুইভ্যালেন্টটা দিয়ে করবেন। বাট ওটা যখন করবেন তখন আবার এই চার্টেনটি ইকুইভ্যালেন্টটা থাকবে না, তখন জাস্ট 18, ওই যে যত পার্সেন্ট আছে পিবি ফ্যাক্টরের মানটা, এই 15% বসাই অঙ্কটা করে ফেলবেন। যদি বলেন একটু, মানে একটু সামনের দিকে অগ্রসর করে দিব। ভাইয়া পারবো এটা, ওকে। বুঝতে পারছি। তো যদি পারেন তাহলে এই একটা কোশ্চেন এখানে 2019 সালে এটা সিপারডে আমাদের অঙ্কের জন্য আসছে। এখানে আমি যদি একটু প্রশ্নটা পড়ে দিই, আলফা লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস, দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লোজ অফ প্রজেক্ট, হ্যাঁ, ইজ প্রজেক্ট আর গিভেন বিলো। ঠিক আছে, এখানে এই যে 0 বছর, 0 বছর দিয়ে যেন আপনারা কি বোঝেন? এই 0 বছর দিয়ে যে আপনাদের কি ধারণা, কি জানি আমি বলছিলাম, মনে করেন তো একটু, যে 0 বছর দিয়ে আপনারা কি বুঝতে পারেন? হুম। ভাই ইনভেস্ট। জি জি, নিট ক্যাশ ইনভেস্টমেন্ট। আউটফ্লো, হ্যাঁ, নিট ক্যাশ আউটফ্লো, এটা একটা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। জি জি জি, ইনভেস্টমেন্ট। তাহলে এখানে প্রজেক্ট আছে দুইটা। জি। তো এখানে আবার চার্টেনটি ইকুইভ্যালেন্ট আছে। তো চার্টেনটি ইকুইভ্যালেন্স থাকলে ওরা যে আমাকে বললো
হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড অর অ্যাকসেপ্টেড, আমি যদি এটা বের করতে চাই তাহলে আমাকে যে কি করতে হবে, এনপিভি বের করতে হবে। তো এনপিভি বের করার জন্য যেহেতু চার্টেনটি ইকুইভ্যালেন্ট আছে, রিস্ক ফ্রি রেটটা লাগবে, রিস্ক ফ্রি ডিসকাউন্টিং রেটটা দেওয়া আছে আমাদের অঙ্কে। পিবি ফ্যাক্টরটা রিস্ক ফ্রি লাগবে, পিবি ফ্যাক্টর রিস্ক ফ্রিটা আমাদের কাছে আছে। 2 বার 5% ব্যবহার করে অঙ্কটা কি করতে পারবেন? জি ভাইয়া। ওকে, তো আমাদের মোটামুটি এইটা কনসেপ্ট রেডি করা আছে। হুম। তো আলহামদুলিল্লাহ আমরা তাহলে এই কনসেপ্টটাও মোটামুটি আমাদের নাগালের ভিতরে। এখন এই 1 থেকে 15-র মধ্যে আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা একটু জানালে ভালো হতো। আর আপনার যে সমস্যাটা এটা আমি লিখে রাখছি, অঙ্কটাও মোটামুটি এই যে উঠে রাখছি, এই যে অঙ্ক রেডি করে রাখছি। অঙ্ক ছোট, বেশি বড় করে করাবো না, ছোট করে উঠে রাখছি। বাট এটা একটা চার্ট আছে, এটা আমি গ্রাফিক্যাল আকারে একদম শীটের সাথে অ্যাটাচমেন্ট করে দিব, যাতে আপনারা শীটটা প্রিন্ট করলে একদম ওইটা সহ কপি সহ আসে। বুঝছেন, মনে হয় চারটা সহ যাতে আপনার শীটে থাকে আর কি, এরকম করে দিব। এটা কোন অঙ্কটা? এটা হচ্ছে ওই যে প্রবাবিলিটি, ওই যে ক্লাসে দেখাইছিল একবার, বলছিলাম যে দরকার নেই, একবারই আসছে জীবনে 2018 সালে। এটা ও হচ্ছে আচ্ছা, যে লাস্ট। প্রবাবিলিটি, হ্যাঁ প্রবাবিলিটি চ্যাপ্টারের নর্মাল ডিস্ট্রিবিউশনের থিম থেকে দিছি আর কি। এই জন্য আমি এটাকে অ্যাভয়েড করে দিয়েছিলাম আর কি। তো এটা করে দেবো, যেহেতু আমাদের ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে, যদি চলে আসে তখন ঝামেলা হবে, একটু কষ্ট হলেও আমরা শিখে ফেলবো। তো আমার মনে হয় এই চ্যাপ্টারে আমাদের আর আর কোনো প্রবলেম থাকবে না, ইনশাল্লাহ আমরা পারবো। কি বলেন? ব্যাসে কথা আটকে যায় কেন? আজকে অথবা নেটে একটু প্রবলেম করে আর কি, আমার আমার কথাতে একটু সমস্যা করে। আপনার কথায় আটকাই থাকে মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, তোমাদের কি এরকম প্রবলেম সেম? অন্যরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ভাই আটকে আটকাই আসে। ও আচ্ছা, ঠিক আছে। দেখবো মানে আমি রেকর্ডিংটা দেখবো, হয়তো বা নেটটা একটু প্রবলেম করতেছে, এই জন্য হয়তো বা আর কি। তো ঠিক আছে, আজকে তাহলে আমি আর বাড়াই না। তো আগামী ক্লাস আমি কি ওই চ্যাপ্টারটা ধরবো, আমাদের যে একটা চ্যাপ্টার ছিল, হুম, পঞ্চম চ্যাপ্টারটা আর কি। ভাইয়া